ওকে, সো সিমুলেশন 2 যেটা, সেটা আজকের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে বলছি। তো আগের যে সিমুলেশন গুলো আমরা শিখেছিলাম যে জাস্ট র্যান্ডম স্যাম্পল তুলতে হয় যেভাবে, সেই প্রসিডিওরটা ইউনিফর্ম 01 থেকে শুরু করে বাকি যে প্রসিডিওর গুলো, বাট আজকের যে প্রসিডিওরটা সেটাতে বেসিক্যালি সিমুলেশনে আমরা মন্টে কার্লো সিমুলেশন কিভাবে করতে হয় সেই পার্টটা শিখবো, বা কোনো ইন্টিগ্রেশন সেই পার্ট কিভাবে সলভ করতে হয়, বা যে কোনো ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা ম্যানুয়ালি যদি আমাকে এমন কোনো ইমপ্রপার ইন্টিগ্রালও থাকে, সেই ইমপ্রপার ইন্টিগ্রালকেও আমরা সলভ করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে যে একটা নর্মাল ভ্যারিয়েবলকে কিভাবে আমরা জেনারেট করব। ফর জেনারেশন অফ স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট উই ইউজ দ্য ফলোইং ফ্যাক্ট। সো ফ্যাক্ট হচ্ছে ফর ইন্ডিপেন্ডেন্ট u1 u2 আমরা 0 1 থেকে তুলছি, আর একটা z1 তুলছি যেটা -2 ln u1 থেকে, and cos 2 pi u2, and z2 একটা ট্রান্সফরমেশন করছি যেটাকে আমরা বলি বক্সমুলার ট্রান্সফরমেশন। সো বক্সমুলার ট্রান্সফরমেশন ইউজ করে আমরা দুটো ভ্যারিয়েবলকে তুলি z1 আর z2, যারা দুটোই নর্মাল 0 1 থেকে। ওকে, নেক্সট হচ্ছে এই z1 আর z2 দুজনেই যেহেতু নর্মাল 0 1 ফলো করে, তাহলে যে কোনো দুজনের মধ্যে একজনকে কল করলেই আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে পাবো। তাহলে সেটা কোড হিসাবে লিখলে ফার্স্টে হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করলাম ফাংশন n দিয়ে, সেখানে u1 u2 দুটো ইউনিফর্ম থেকে তুললাম, দেন একটা c কনস্ট্রাক্ট করলাম যেটা হচ্ছে -2 ln u1 এই ফাংশনটাকে দেবে, অ্যান্ড z1 যেটা সেটা হচ্ছে c ইন্টু cos 2 pi u1 cos 2 pi u2, অ্যান্ড z2 যেটা সেটা হচ্ছে c ইন্টু sin 2 pi u2। সো এই ফাংশনটাকে আমি কনস্ট্রাক্ট করলাম এই z1 আর z2 টাকে। তাহলে z1 আর z2 কে কনস্ট্রাক্ট করার পরে আমি এখানে রিটার্ন z1 করছি, কারণ আমার যে কোনো একটা ভ্যারিয়েবলকে দরকার স্ট্যান্ডার্ড নর্মাল থেকে স্যাম্পল তোলার জন্য। তাহলে z1 টাকে রিটার্ন করলে আমরা একটা স্ট্যান্ডার্ড নর্মাল থেকে স্যাম্পল পাবো। আচ্ছা, n ইকুয়াল টু আমি সাপোজ 1 লাখ নিলাম, তার মানে 1 লাখ স্যাম্পলের উপর বেস করে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ফিটিং হবে। একটা হিস্টোগ্রাম আমি আমার যে ডেটাটা আছে সেই ডেটাটার উপরে ফিট করছি, মানে একটা হিস্টোগ্রাম তৈরি করলাম, অ্যান্ড হিস্টোগ্রামের উপরে আমি একটা কার্ভ ফিট করলাম নর্মাল ডিস্ট্রিবিউশনের, যার রেঞ্জটা নিলাম আমি -3 থেকে 3। ওকে, তাহলে ছবিটা বেসিক্যালি দেখতে এরকম হবে যে একটা ডিস্ট্রিবিউশন যেটা -3 থেকে 3 পর্যন্ত, আমি এখানে -4 থেকে 4 দেখাচ্ছে কারণ আমি ফিটিং যেটা এই কার্ভ যেটা সেটা -3 থেকে 3 পর্যন্ত নিয়েছি। ওকে, সো -3 থেকে 3 পর্যন্ত নেওয়ার পরে এই যে ফাংশনটা সেটা আমাকে দিচ্ছে যে হিস্টোগ্রাম আমি যে 1 লাখ স্যাম্পল তুলেছি তার উপর বেস করে। ওকে, আচ্ছা, নেক্সট পোর্শনে আসি, সেটা হচ্ছে জেনারেটিং বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশন। সো বাইভেরিয়েট নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় যে এক্স ওয়াই যদি n2 বলতে মাল্টিভেরিয়েটের যে আমরা ফর্ম যখন np করি, তাহলে এখানে আমরা n2 দিয়ে লিখছি যেটা বাইভেরিয়েট নর্মাল ডিনোট করছে 0 0 1 1 রো। দেন z1 যেটা সেটা আমি সাপোজ x নিলাম, অ্যান্ড z2 যেটা সেটা y মাইনাস রো এক্স বাই রুট ওভার 1 মাইনাস রো স্কোয়ার নিলাম, যারা আইআইডি নর্মাল 0 1 ফলো করবে। ওকে, তাহলে z1 একটা র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড z2 একটা ডিফারেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আমার কাছে বেসিক্যালি কি x আর y এর একটা স্যাম্পল আমি পাবো যেটা বাইভেরিয়েট নর্মাল থেকে তুলতে হবে। সেই এক্স ওয়াই স্যাম্পলটা তোলার জন্য আমি একটা z1 স্যাম্পল তৈরি করলাম যেটা ক্যাপিটাল X বা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে উঠবে, আর ক্যাপিটাল Z2 এর একটা স্যাম্পল যেটাও আমার নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আসবে, অ্যান্ড রো এর ভ্যালু আমার দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্টলি উই জেনারেট z1 and z2 আইআইডি নর্মাল 0 1 সেটিং x ইকুয়াল টু z1, অ্যান্ড তাহলে x ইকুয়াল টু আমি এখানে z1 পেলাম, মানে বেসিক্যালি আমি ট্রান্সফরমেশন করছি যেহেতু, তাহলে x z1 ইকুয়াল টু x ধরেছি, তাহলে হবে x ইকুয়াল টু z1, অ্যান্ড সেম z2 যেটা সেটা আমি পাবো। সো সেখানে তাহলে z2 যেটা সেটা পেয়েছিলাম আমি y মাইনাস রো এক্স বাই রুট ওভার 1 মাইনাস রো স্কোয়ার, তাহলে সেটাকে আমরা অ্যাডজাস্ট করলে y ইকুয়াল টু পাবো 1 মাইনাস রো স্কোয়ার ইন্টু z2 প্লাস রো ইন্টু z1। ওকে, যেখানে z1 আর z2 দুটোই আসছে নর্মাল 0 1 থেকে। তাহলে আমরা এই x আর y কে এভাবে কনস্ট্রাক্ট করতে পারবো, অ্যান্ড সেই কনস্ট্রাকশন থেকে বলতে পারবো যে এই x আর y থেকে যে পেয়ার অফ ভ্যালুসগুলো আমি পাবো সেই পেয়ার অফ ভ্যালুসগুলো বেসিক্যালি বাইভেরিয়েট নর্মাল ফলো করবে। ওকে, তাহলে কোনো বাইভেরিয়েট নর্মাল থেকে স্যাম্পল তুলতে গেলে ফার্স্টে আমাকে
z1 মানে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে একটা স্যাম্পল তুলতে হবে, and then 1 minus rho square z2 into rho z1 মানে প্লাস রো z1, এই একটা ভ্যারিয়েবল কনস্ট্রাক্ট করতে হবে যেটা হবে y। তাহলে এই x আর y এর স্যাম্পলটা আমি তখনই পাবো যদি আমি z1 আর z2 থেকে স্যাম্পলটা তুলি আর রো এর যদি কোনো পার্টিকুলার ভ্যালু আমার দিয়ে দেওয়া থাকে। ওকে, তাহলে ফার্স্টে আমি কি করব, z1 আর z2 মানে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্যাম্পল তুলবো, দেন এই x আর y টাকে কনস্ট্রাক্ট করব এন্ড সেটাকে কল করব। তাহলে কোডটা এরকম টাইপের, যে বাইভেরিয়েট নর্মালটাকে আমরা সাপোজ বাই নর্ম দিয়ে রেখেছি, তাহলে বাই নর্মটা বেসিক্যালি ফাংশন হবে n, যেটা নাম্বার অফ স্যাম্পল, অ্যান্ড রো সেটা বেসিক্যালি হচ্ছে রো এর ভ্যালুটা বলা থাকতে হবে। আচ্ছা, x ইকুয়াল টু নিউমেরিক n অ্যান্ড y ইকুয়াল টু নিউমেরিক n এ আমরা কনভার্ট করলাম। ওকে, আচ্ছা x আর y নিউমেরিক n বলতে x আর y টা বেসিক্যালি হচ্ছে ভ্যালুস গুলো, যেটা আমার n বা 1 থেকে n এর ভ্যালুস গুলোকে ডিনোট করবে। ফর i ইকুয়াল টু 1 to n এর ব্যাপারটাতে আমি পরে আসছি, এটা বেসিক্যালি n খানা স্যাম্পল তোলার জন্য। আমরা আগে একটা স্যাম্পল কিভাবে তুলতে হবে সেটা চেক করি। ফার্স্ট হচ্ছে z1 সেটা নর্মাল 1, ওকে, অ্যান্ড z2 যেটা সেটা হচ্ছে নর্মাল 1। তার মানে আমি নর্মাল থেকে একটা স্যাম্পল তুলছি, z2 নর্মাল থেকে আরেকটা স্যাম্পল তুলছি। ওকে, তাহলে বেসিক্যালি দুটো স্যাম্পল তুললাম, আর xi যেটা সেটাকে zi হিসাবে z1 হিসাবে ডিফাইন করলাম, অ্যান্ড yi যেটা সেটাকে আমি রো ইন্টু z1 প্লাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস রো স্কোয়ার ইন্টু z2, এই দুটো ফর্মে ডিফাইন করলাম। মানে আমাদের আগের যে ফর্মটা ছিল, এখানে আমরা বেসিক্যালি পাচ্ছিলাম যে একটা z1 তৈরি করতে হবে আর একটা z2 তৈরি করতে হবে, যেখানে z1টা আমার নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশন থেকে আসবে অ্যান্ড z2টাও নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশন থেকে আসবে। তাহলে z1টাকে আমি x হিসাবে ডিফাইন করব অ্যান্ড z2টাকে আমি y হিসাবে ডিফাইন করব। এবার আমি যেহেতু n খানা স্যাম্পল তুলতে চাই, তাহলে x ব্র্যাকেট i বা x ব্র্যাকেট 1 সেটা আমার দেবে ফার্স্ট স্যাম্পল অফ x বা ফার্স্ট ভ্যালু অফ x, আর y ব্র্যাকেট 1 সেটাও বেসিক্যালি দেবে ফার্স্ট স্যাম্পল ফ্রম y অর ফার্স্ট ভ্যালু অফ y। তাহলে এখানে আমরা x ব্র্যাকেট i যেটা iটা বেসিক্যালি হচ্ছে 1 থেকে n পর্যন্ত রান করে, তাহলে x ব্র্যাকেট 1 বা থার্ড ব্র্যাকেট 1 সেটা বেসিক্যালি দেবে x এর ফার্স্ট স্যাম্পল, যেটা হচ্ছে z1 ভ্যালুটার একটা স্যাম্পল যেটা নর্মাল থেকে উঠছে, আর y ব্র্যাকেট 1 সেটাও বেসিক্যালি দেবে z1 আর z2 কে ইউজ করে আমি একটা y তুললে যে ফার্স্ট যে স্যাম্পলটা পাবো সেটাকে। ওকে, দেন রিটার্ন করছি আমি c bind x, y। এবার c bind কেন করছি, c bind করলে বেসিক্যালি কি পাবো, যে x আর y এই ভ্যালুটাকে অ্যাজ এ পেয়ার অফ ভ্যালুজ হিসাবে আমাকে দেখাবে ইউজিং আ কলাম। c bind বলতে বেসিক্যালি দুটো কলামকে একসাথে করবে। তাহলে x, y যেহেতু বাইভেরিয়েট নর্মাল স্যাম্পল অলওয়েজ পেয়ার অফ ভ্যালুজ হয়, তাহলে x এর আমি n খানা ভ্যালু পাবো, y এর আমি n খানা ভ্যালু পাবো, সেটাকে বাইন্ড করার জন্য বা দুটো পাশাপাশি কলামে দেখানোর জন্য আমরা c বাইন্ড করছি। ওকে, আচ্ছা নেক্সট বাইরে এসে আমরা n ইকুয়াল টু 1000 অ্যান্ড রো ইকুয়াল টু -0.75 সিলেক্ট করলাম। ওকে, তার মানে রো যেটা সেটা -1 এর খুব কাছাকাছি, তার মানে দুজনের মধ্যে কোরিলেশনটা খুব বেশি। আর ডেটা ইকুয়াল টু বাইনম n, রো এটা কল করলাম। বাইনম বলতে আমি যে ফাংশনটা এখানে তৈরি করেছি পুরোটা সেই n, রো, nটা হচ্ছে কতগুলো স্যাম্পল তুলবো বাইনোমিয়াল থেকে, দ্যাট ইজ 1000, অ্যান্ড রো যেটা সেটা -0.75। ওকে, নেক্সট আমি ডেটাটাকে প্লট করছি। সো বাইভেরিয়েট নর্মাল ডেটাটাকে প্লট করলে এরকম টাইপের দেখতে হবে, যেহেতু x আর y এর মধ্যে কোরিলেশনটা খুব বেশি আছে, সেই জন্য এই যে মাঝের যে লাইনটা, তাহলে x আর y এর মধ্যে নেগেটিভ কোরিলেশনটা খুব বেশি, সেই জন্য এখানে যদি মাঝখান দিয়ে আমরা একটা লাইন ফিট করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা এমন একটা লাইন পাবো যেটা নেগেটিভ স্লোপ হবে। ওকে, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে বাইভেরিয়েট নর্মাল, যেখানে x আর y বোথ নর্মাল ফলো করছে। এই জিনিসটাকে তোরা নিজেরা যদি এই সেম কোডটাকে ইউজ করে একটা সারফেস প্লট তৈরি করতে পারিস, যেটা আমরা করেছিলাম যে সারফেস প্লটিং কিভাবে করতে হয় আগে একটা স্লাইডে, প্লটিং এর সারফেস প্লট বা 3D প্লট, সেই প্লটটা করতে পারিস, তাহলে বাইভেরিয়েট নর্মালে 3D তে ডায়াগ্রামটা কিরকম হয় সেটা ভালোভাবে দেখতে পাবি। আমি এখানে সেটা করিনি আপাতত, সেটা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস। আচ্ছা নেক্সট আমরা আসছি যে সাম স্ট্যাটিস্টিক, যেটা আমরা ইউজ করি কোডিং এ ভ্যালু বের করার জন্য। ওকে, তো ফার্স্টে হচ্ছে স্যাম্পল মিন বা অ্যাভারেজ। তার মানে আমার যদি কোনো ক্যাপিটাল x1 x2 xn
অ্যান্ড নট নেসেসারিলি আইআইডি বলে দেওয়া আছে, মানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তার কোনো মানে নেই। যদি দেওয়া থাকে, কেউ একটা মাইক ওপেন রেখেছিস, একটা খুটখাট খুটখাট আওয়াজ হয়ে যাচ্ছে, জানি না কার। আচ্ছা, সো x1 x2 xn এটা আইআইডি স্যাম্পল না হলেও তাদের যে অ্যাভারেজ যেটা সেটা বেসিক্যালি 1/n সামেশন অফ xi হবে। ওকে, তার মানে যদি আমাকে স্যাম্পল অ্যাভারেজ বার করতে বলে কোনো একটা স্যাম্পল ক্যালকুলেট করে, সাপোজ বাইভেরিয়েট নর্মাল বা নর্মাল থেকে আমি n খানা স্যাম্পল তুলেছি, তার স্যাম্পল অ্যাভারেজ ক্যালকুলেট করতে বললে আমাকে 1/n সামেশন অফ xi এটাকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট হচ্ছে স্যাম্পল ম্যাক্সিমাম। সো স্যাম্পল ম্যাক্সিমাম যেটা সেটা বেসিক্যালি হচ্ছে আমি যে x1 x2 স্যাম্পলটাকে তুলেছি তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ম্যাক্স অফ উইদিন ব্র্যাকেটের মধ্যে আমার যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাকে, বা n সাইজের যে ভেক্টরটা। নেক্সট হচ্ছে নাম্বার অফ অবজারভেশন অ্যাবভ আ থ্রেশহোল্ড t। ওকে, মানে কোনো একটা স্যাম্পল আমি কালেক্ট করেছি, সেই স্যাম্পলের মধ্যে কতগুলো ভ্যালু টি এর চেয়ে বড় সেটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে এরকম একটা ইন্ডিকেটর ফাংশন ইউজ করতে হবে, দ্যাট ইজ আই, যেটা ক্যাপিটাল এক্স আই গ্রেটার দেন টি সেটাকে ক্যালকুলেট করবে। তাহলে সেটা বেসিক্যালি একটা, আমরা যদি আর কোডে ইউজ করি যে ক্যাপিটাল এক্স আই বেসিক্যালি একটা স্যাম্পল ফ্রম বা নর্মাল ডিস্ট্রিবিউশন, তার নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে সাপোজ আমি এন খানা স্যাম্পল তুললাম, তাহলে এন খানা স্যাম্পলকে সাপোজ আমি এক্স এর মধ্যে স্টোর করে রাখলাম। এবার এক্সটা যদি গ্রেটার দেন টি করি, জাস্ট এক্স গ্রেটার দেন টি করে আমি যদি কোডটাকে রান করাই, তাহলে একটা ট্রু ফলস ভেক্টর পাবো। অ্যান্ড ট্রু ফলস ভেক্টরের আন্ডারলাইন যে থিওরিটা সেটা বেসিক্যালি হচ্ছে ট্রুটাকে 1 ধরা হয় অ্যান্ড ফলসটাকে 0 ধরা হয়। ওকে, তাহলে তার সামনে যখন আমরা সাম বসাবো এই সামটাকে, তখন বেসিক্যালি 1 গুলোকে কাউন্ট করবে অ্যান্ড 0 গুলো, বেসিক্যালি 0 সাম করলে তো কিছু হয় না, তো 1 গুলোকে কাউন্ট করবে। তার মানে আমাকে একটা ইন্ডিকেটর ফাংশন ইউজ করতে হবে যদি কোনো থ্রেশহোল্ডের উপরের ভ্যালু বার করতে হয়। সিমিলারলি তার পরের পোর্শনটা হচ্ছে যে র্যাঙ্ক অফ দ্য ফার্স্ট অবজারভেশন, মানে সাপোজ আমি x1 x2 xn একটা ভ্যালুজ তুলেছি যে n অবজারভেশন আছে, তাহলে ফার্স্ট যে অবজারভেশনটা তার র্যাঙ্কটা আমি কিভাবে পাবো, মানে n খানা অবজারভেশনের মধ্যে ফার্স্ট অবজারভেশনের র্যাঙ্ক যেটা সেটা আমরা ক্যালকুলেট করব এভাবে যে 1 প্লাস সামেশন অফ i ইকুয়াল টু 2 টু n ইন্ডিকেটর xi গ্রেটার দেন x1। ওকে, আচ্ছা xi গ্রেটার দেন x1 কেন? কারণ x1 টাকে আমি ফিক্সড রেখেছি, দেন x2 থেকে xn এর উপরে আমি তার কম্পারিজন করছি। যেমন ধর ফার্স্টে x1 যেটা সেটা ধর সবচেয়ে ছোট বা সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট, তাহলে সেটা যদি সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট হয় সমস্ত xi গুলো তার চেয়ে বড় হবে। ওকে, তাহলে সমস্ত xi গুলো যদি তার চেয়ে বড় হয়, তাহলে এই যে ইন্ডিকেটর ফাংশনটা যেটা ক্যালকুলেট করছে xi গ্রেটার দেন ক্যাপিটাল x1 কে, তাহলে x ফার্স্টে কি i ইকুয়াল টু 2 বসাবে, তাহলে x2 গ্রেটার দেন x1 সেটা ট্রু হলে এই ভ্যালুটা বেসিক্যালি 1 হবে। তার মানে xi গ্রেটার দেন x1 সেটা আমাকে একটা ট্রু ফলস ভেক্টর দেয়। সেই ট্রু ফলস ভেক্টরের সবকটাই ট্রু হবে যদি সমস্ত xi গুলো x1 এর চেয়ে বড় হয়। আর সবকটা ভ্যালু যদি ট্রু হয়, যেহেতু সামটা আমি 2 থেকে n পর্যন্ত করছি, তার মানে টোটাল n-1 খানা টার্ম আছে, তাহলে এই সামটা করলে আমি n-1 পাবো, আর এখানে একটা প্লাস 1 আছে সেটা সাম করলে বেসিক্যালি n পেয়ে যাবো। তাহলে ইফ x1 ইজ দ্য স্মলেস্ট নাম্বার, দেন এই s অফ x1 x2 xn এর ভ্যালুটা স্মল n হয়ে যাবে। ওকে, আচ্ছা x1 যদি লার্জেস্ট নাম্বার হয়, মানে x1 সবার চেয়ে বড়, তাহলে x1 যদি সবার চেয়ে বড় হয় তাহলে সমস্ত xi গুলো তারা x1 এর চেয়ে ছোট হবে। তার মানে xi গ্রেটার দ্যান x1 এই ইন্ডিকেটরটা সেটা অলওয়েজ 0 ভ্যালু দেবে। এই 2 থেকে n যতগুলোই ক্যালকুলেট করি সবার জন্যই 0 ভ্যালু দেবে, কারণ সবার জন্যই xi-টা সেটা x1 এর চেয়ে বেসিক্যালি ছোট যদি x1টা সবচেয়ে বড় হয়। তাহলে সবকটা যদি 0 ভ্যালু দেয় তাহলে এই টোটাল সামের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে s অফ x1 x2 xn বেসিক্যালি ইকুয়াল টু 1 হয়ে যাবে। ওকে, তাহলে কোনো ফার্স্ট অবজারভেশনের র্যাঙ্ক ক্যালকুলেট করতে গেলে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারবো। তার মানে সেকেন্ড অবজারভেশনের র্যাঙ্ক ক্যালকুলেট করতে গেলে আমাকে আরেকটা লুপ চালাতে হবে। তাহলে যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অবজারভেশনের র্যাঙ্ক ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে একটা জেএল লুপ চালাতে হবে যেটা ওই অবজারভেশনগুলোকে কাউন্ট করবে। ওকে, সেই ব্যাপারটাতে আমরা পরে আসবো, আপাতত এটা আমরা আগে শুধুমাত্র একটা অবজারভেশনের জন্য দেখছি। তাহলে একটা অবজারভেশন বেসিক্যালি কেন করলাম এই জিনিসটা, আমরা এক্স অর্ডার 1 বা এক্স অর্ডার n, আমি আগে এই জিনিসটা বলে নিই, এক্স অর্ডার 1 বা এক্স অর্ডার n এইগুলো নিয়ে কোনো কাজ করতে গেলে আমরা লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক অ্যান্ড স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্সের দরকার হয়।
তাহলে সেই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমরা এই স্মলেস্ট অ্যান্ড লার্জেস্টটাকে জাস্ট ডিফাইন করেছি। ওকে, নেক্সট হচ্ছে স্যাম্পল সেকেন্ড মোমেন্ট বা সেকেন্ড অর্ডার মোমেন্ট, যেটা সেটা হচ্ছে এস অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন ওয়ান বাই এন সামেশন অফ এক্স আই স্কোয়ার। কারণ আমি যে এন খানা স্যাম্পল তুলবো তার বেসিক্যালি সাম অফ স্কোয়ার করে ওয়ান বাই এন দিয়ে ডিভাইড করলে সেটা আমার এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার যেটা তার কাজ করবে। তার মানে এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স স্কোয়ার এর যে স্যাম্পল এস্টিমেটটা সেটা হচ্ছে ওয়ান বাই এন সামেশন অফ এক্স আই স্কোয়ার। ওকে, তার মানে মেথড অফ মুভমেন্ট যে প্রসিডিওরটা সেটা যদি আমরা এই প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পারবো যে সেম জিনিসটাই আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন। সো এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন জিনিসটা কি? এটা হচ্ছে যে কোনো একটা সিডিএফ যখন আমরা ক্যালকুলেট করি ইউজিং ক্যালকুলেশন ইন পিডিএফ অর সামথিং, তাহলে সিডিএফ ক্যালকুলেট করার জন্য আমরা প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স ক্যালকুলেট করি। ওকে, তাহলে যদি সেটা কন্টিনিউয়াস হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করি, অ্যান্ড যদি ডিসক্রিট হয় তাহলে আমরা সামেশন করি। তাহলে এই ডিসক্রিট সামেশন বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হচ্ছে, বাট যদি আমরা সেটাকে কোডিংয়ে ক্যালকুলেট করি বা আর এ ক্যালকুলেট করি তাহলে সেটা করতে গেলে আমাকে এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন ইউজ করতে হয়। তাহলে এম্পিরিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে কাজ করে, যে লেট ফার্স্ট লুক এট দ্য ফাংশন এফ এক্স মোর ক্লোজলি। যে এফ অফ এক্স নট, সাপোজ এক্স নট পয়েন্টে আমি ক্যাপিটাল এফ এক্স এর ভ্যালুটা জানতে চাই, সেটা বেসিক্যালি হবে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু স্মল এক্স নট। ওকে, অ্যান্ড এটা ট্রু হবে সমস্ত এক্স আই গুলোর জন্য i running from 1 to n. So namely f of x naught is the probability of the event xi less than equal to small x naught. Okay, so a natural estimator of a probability of an event is the ratio of such an event in our sample. তাহলে বেসিক্যালি কি, একটা এস্টিমেটর বা একটা প্রবাবিলিটির, সাপোজ প্রবাবিলিটি অফ এ, সেটাকে আমরা ডিনোট করতে পারি নাম্বার অফ ভ্যালুজ করেসপন্ডিং টু এ বা নাম্বার অফ sample points corresponding to a by total number of points. তাহলে এখানে আমরা fn f of x naught সেটাকে ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করতে হয় সেটা আমরা ইন্টিগ্রেশন বা সামেশন দিয়ে ক্যালকুলেট করতে পারি, বাট যদি কোডিং এ ক্যালকুলেট করতে হয় তাহলে f of x naught টাকে আমাকে কোনো একটা ভ্যালু দিয়ে এস্টিমেট করতে হবে। সেই এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে fn hat x naught, মানে n খানা স্যাম্পল আমি তুলেছি তার উপর বেস করে আমি f of x naught টাকে ক্যালকুলেট করব। ওকে, তাহলে এখানে পাচ্ছি নাম্বার অফ এক্স আই, মানে আমি যে স্যাম্পলগুলো তুলেছি তার মধ্যে যে সমস্ত এক্স আই গুলো এক্স নটের চেয়ে ছোট তাদেরকে কাউন্ট করব বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। ওকে, তাহলে সাপোজ আমাদের দিল যে এক্স ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, তাহলে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার দেন মিউ সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে আমরা ক্যালকুলেট করব যে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে আমি এন খানা স্যাম্পলকে তুলব। ওকে, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে এন খানা স্যাম্পলকে তোলার পরে যে স্যাম্পলগুলো এসছে এন খানাকে সাপোজ এন ইকুয়াল টু আমরা যদি 100 ধরে নিই, তাহলে যে 100 খানা স্যাম্পল এসছে তার মধ্যে কতগুলো গ্রেটার দেন 1 এসছে সেটাকে ক্যালকুলেট করব বাই টোটাল নাম্বার অফ ভ্যালুজ দ্যাট ইজ 100, সেটা দিয়ে ডিভাইড করব, তাহলে সেটাই আমাকে দেবে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার দেন 1। ওকে, তাহলে নাম্বার অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু এক্স নট বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। আচ্ছা, তাহলে নাম্বার অফ এই যে এক্স আই গ্রেটার লেস দেন ইকুয়াল টু এক্স নট, যেটা এই কোয়ান্টিটিটাকে আমাকে একটা ইন্ডিকেটর ফাংশন দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে ইন্ডিকেটর ফাংশনকে আর এ আমরা কিভাবে ইউজ করি, ইফ অথবা এলস দিয়ে। ওকে, তাহলে আমরা একটা আই হিসাবে ডিনোট করব, যেখানে ইফ এক্স আই লেস দেন ইকুয়াল টু এক্স নট হলে আই ইকুয়াল টু 1 হবে অ্যান্ড আদারওয়াইজ বেসিক্যালি 0 হবে। তো সামেশন অফ আই এক্স আই লেস দেন ইকুয়াল টু এক্স নট বাই টোটাল নাম্বার অফ ভ্যালুজ যেটা সেটা বেসিক্যালি হচ্ছে n। তাহলে সেটাকে আমরা ডিনোট করতে পারি 1 বাই n সামেশন অফ আই এক্স আই লেস দেন ইকুয়াল টু এক্স নট। তাহলে এটাকে আমরা অ্যাজ এন এস্টিমেটর অফ এফ অফ এক্স নট হিসাবে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, so for every x naught we can use such a quantity as an estimator, so the estimator of the CDF capital Fx, তাহলে এরকম প্রত্যেকটা x naught এর জন্য আমি একটা একটা করে x পেতে পারি। তাহলে আমাকে যদি একটা স্মল x, আমরা জানি যে CDF বের করার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল x লেস দেন ইকুয়াল টু স্মল x, এই যে স্মল xটা সেটা অলওয়েজ রিয়েল নাম্বারে বিলং করে। ওকে, তাহলে আমাকে যদি জেনারেল যে CDFটা তার একটা এস্টিমেটর পেতে হয়, জেনারেল সিডিএফ এর এস্টিমেটর পেতে গেলে আমাকে বেসিক্যালি একটা এফএক্স জেনারেল এফএক্স এর জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে।
ওকে, তার মানে এই এক্স নট যেটা সেটা আমার ভ্যারি করতে পারে রিয়েল নাম্বারে। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল করলে তখন বোঝা যাবে, বা প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1 আমরা করেছিলাম, সেটার ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম যে কোনো পার্টিকুলার ভ্যালুর ক্ষেত্রে সো fn at x যেটা is called the empirical distribution function or EDF ও বলা হয় or ECDF ও বলা হয়, কারণ empirical cumulative distribution function or empirical distribution function। ওকে, নেক্সট আমরা আসছি মন্টে কার্লো সিমুলেশন। সো মন্টে কার্লো সিমুলেশনটা কিরকম, যে অলরেডি স্টাডিড দ্যাট স্যাম্পল অ্যাভারেজ যেটা স্মল এক্স বার converges to population mean or population average by consistency property। consistency থেকে আমরা জেনেছিলাম যে sample mean is consistent for population mean। ওকে, তাহলে যার ক্ষেত্রে population mean exist করে বা যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে population mean exist করে তার ক্ষেত্রে sample mean টাই তার এস্টিমেটর হয়। ওকে, বা consistent estimator হয়। নেক্সট হচ্ছে thus expected value of a function, তাহলে expected value of a function can be approximated by the sample average। তো সেটা কিভাবে, যে thus 1/n summation of f of xi এই কোয়ান্টিটিটাকে, তাহলে 1/N summation of f of xi সেটাকে আমরা ডিনোট করতে পারি, বা সেটা n ক্যাপিটাল N যখন খুব লার্জ হয়ে যাবে সেটা এক্সপেকটেশন অফ fx এ কনভার্জ করবে। তার মানে 1/n summation of f of xi যেটা সেটা এক্সপেকটেশন অফ f of x এ কনভার্জ করবে উইথ প্রায়োরিটি 1, যখন ক্যাপিটাল N টা টেন্ডস টু ইনফিনিটি হবে আর ক্যাপিটাল N টা খুব লার্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা তখনই অকার করবে যদি x1 x2 xn টা সেটা একটা IID সিকোয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবলস হয় অফ দ্য সেম ডিস্ট্রিবিউশন অ্যাজ ক্যাপিটাল X। যদি ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে আমরা বলতে পারবো না। আচ্ছা, সো নেক্সট হচ্ছে a Monte Carlo method for estimating expectation of fx is a numerical method based on, তাহলে এই ZNMC যেটা এটা বেসিক্যালি হচ্ছে এস্টিমেট অফ মন্টে কার্লো ক্যাপিটাল N খানা স্যাম্পলের উপর বেস করে। ওকে, তাহলে সেটাকে আমরা ডিনোট করছি এক্সপেকটেশন অফ fx দিয়ে। তাহলে এক্সপেকটেশন অফ fx সেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 1/n সামেশন অফ f of xi। ওকে, তার মানে কোনো একটা ফাংশনের সাপোজ আমাকে ধর বলেছে যে x ফলো করে নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার, তাহলে x ফলো যদি নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার ফলো করে তাহলে ফাইন্ড এক্সপেকটেশন অফ সাইন x। তাহলে এক্সপেকটেশন অফ সাইন x আমরা কিভাবে ফাইন্ড করব, তাহলে x যদি নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার ফলো করে তাহলে তার ক্ষেত্রে ফার্স্টে আমি সেখান থেকে n খানা স্যাম্পেলকে তুলব। ওকে, সেই n স্যাম্পল সাইজটা যথেষ্ট লার্জ হবে, দ্যাট ইজ 1 লাখ অর 10 লাখ সামথিং। তাহলে n খানা স্যাম্পল তোলার পরে সেই স্যাম্পলটাকে ইউজ করে আমরা একটা ফাংশন কনস্ট্রাক্ট করব যেটা হচ্ছে সাপোজ y সেটা দেবে সাইন অফ x, যেখানে x টা হচ্ছে ওই n খানা স্যাম্পল থেকে তোলা ভ্যালুগুলো। ওকে, তাহলে y ইকুয়াল টু সাইন অফ x করলে আমি কিছু yi's এর ভ্যালু পাবো, মানে n খানা y এর ভ্যালু পাবো, এন্ড সেই n খানা y এর ভ্যালুর যদি আমি অ্যাভারেজ করি সেটাই আমাকে দেবে এক্সপেকটেশন অফ সাইন x। ওকে, তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে এক্সপেকটেশন অফ f of x সেটা ইকুয়াল টু হচ্ছে 1/n সামেশন অফ f of xi। ওকে, আচ্ছা, এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমি একটু পরের কোশ্চেনটাতে যাবো। লাইভ চলছে? হ্যাঁ বল। হ্যালো বল। কথাগুলো পুরো টুংটাং টুংটাং হয়ে যাচ্ছে, তোর কথাগুলো গিটারের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ বল, কোথায় স্ল্যাশ দেওয়া আছে? স্ল্যাশ না, ওটা একটা আই দেওয়া আছে, আই বলতে ইন্ডিকেটর ফাংশন। সময়ের আওয়াজটা কি আমার একার কাছেই এরকম করে আসছে টুংটাং করে, নাকি সবার কাছেই যাচ্ছে? আমাদের কাছেও আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বায়াস আর ভ্যারিয়েন্স যে পোর্শনটা সেটা হচ্ছে মন্টে কার্লো এস্টিমেট যেটা আমরা বার করলাম ZNMC,
তার ক্ষেত্রে এক্সপেকটেশন অফ এফ এক্স তার বায়াসটা বেসিক্যালি জিরো হয়। এটার ক্যালকুলেশনটা আমি এখন দেখাতে পারবো না, এটা করতে গেলে আমাকে বোর্ড ইউজ করতে হতো। সো এটার ক্ষেত্রে হচ্ছে যে বায়াস অফ জেড এন এমসি সেটা জিরো হয়, কারণ এক্সপেকটেশন অফ এফ এন হ্যাট এক্স, মানে এই যে এফ এন হ্যাট এক্স বা জেড এন এমসি যেটা পেয়েছি, এটার এক্সপেকটেশন নিলে আমরা, বা এই যে কোয়ান্টিটিটা আমরা এখান থেকে বললে একটু ভালো বুঝতে পারবি, এই যে জায়গাটা এখানে দেখ এফ এন হ্যাট এক্স নট সেটা আমরা পেয়েছি সামেশন ওভার ইন্ডিকেটর ফাংশন। ওকে, আমরা জানি যে এক্সপেকটেশন অফ ইন্ডিকেটর ফাংশন সেটা অলওয়েজ প্রবাবিলিটিতে কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি এই ফাংশনটার উপরে এক্সপেকটেশন নেই, তাহলে কি হবে, এই এক্সপেকটেশনটা সামের ভেতরে গেলে এই কোয়ান্টিটিটা প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু স্মল এক্স নট হবে। ওকে, বা এন ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু স্মল এক্স নট হবে, আর এই এনটার ভেতরের বাইরের এনটা সেটা কেটে যাবে। তাহলে এক্সপেকটেশন অফ ইন্ডিকেটর ফাংশন সেটা প্রবাবিলিটিতে কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু স্মল এক্স নট সেটা আমি পেয়ে যাবো ডাইরেক্ট ক্যাপিটাল এফ অফ এক্স নট। ওকে, তো সেই জন্য এফ এন হ্যাট এক্স নট সেটা এফ অফ এক্স নট বা পপুলেশন সিডিএফ যেটা, তার একটা আনবায়াসড এস্টিমেটর হয়। ওকে, সো সেই জন্য বায়াসটা সেটা জিরো হয়। অ্যান্ড এমএসি আমরা বেসিক্যালি কি জানি, এমএসি বেসিক্যালি হচ্ছে ভ্যারিয়েন্স প্লাস বায়াসের স্কোয়ার হয়। তাহলে বায়াসটা যদি জিরো হয়ে যায় তাহলে এমএসিটা শুধুমাত্র ভ্যারিয়েন্স অফ জেড এন এমসি হবে, দ্যাট ইজ 1/n ভ্যারিয়েন্স অফ এফ অফ এক্স। ওকে, সো এটা হচ্ছে মেন কারণ। তার মানে আমার একটা এফ ফাংশন সেটার ক্ষেত্রে আমার ভ্যারিয়েন্ট, তাহলে আমরা কি জানি যে এমএসিটা যত মিনিমাম হবে তত বেটার। ওকে, তাহলে এমএসিটা সেটা মিনিমাম কখন হবে, যখন এই ক্যাপিটাল এনটাকে আমি খুব লার্জ করতে পারবো। তাহলে ক্যাপিটাল এনটা যদি খুব লার্জ হয়ে যায় তাহলে এই এমএসি যেটা বা 1 বাই ভ্যারিয়েন্স অফ এফ এক্স যেটা, সেটা জিরোর কাছাকাছি চলে যাবে, তাহলে সেটা অনেক ভালো এস্টিমেটর পাবো। ওকে, নেক্সট হচ্ছে মন্টে কার্লো ইন্টিগ্রেশন। সো মন্টে কার্লো ইন্টিগ্রেশন বলতে, সাপোজ একটা ফাংশন আমার কাছে দেওয়া আছে a টু b fx dx। সো a টু b fx dx এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, সেটা হচ্ছে যে অবজেক্টিভ ইজ টু অ্যাপ্রক্সিমেট দিস ইন্টিগ্রাল ভ্যালু। তো সেটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, যে x1 x2 xn। আচ্ছা, এই স্লাইডটা বলার আগে আমি এর পরের একটা স্লাইড আগে বলে নিই, দেন আমি এই স্লাইডটায় আসছি। ওকে, আচ্ছা, সো এটা মন্টে কার্লো ইন্টিগ্রেশন 1 দেওয়া উচিত ছিল, যাই হোক এটা মন্টে কার্লো ইন্টিগ্রেশন 2 বলা হয়েছে। দেখ যে অ্যাজিউম উই ওয়ান্ট টু ইভ্যালুয়েট দ্য ফলোয়িং ইন্টিগ্রেশন 0 to 1 e to the power minus x cube dx। সো এই ফাংশনটাকে সাপোজ আমরা ইভ্যালুয়েট করতে চাই। ওকে, তাহলে 0 to 1 e to the power minus x cube dx এটাকে যদি আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতাম তাহলে ক্যালকুলেট করা অনেকটা ডিফিকাল্ট ছিল, কারণ আমাকে এটাকে সিম্পলিফাই করতে হতো। তাহলে আমরা যদি কোডিং ইউজ করে ক্যালকুলেট করি তাহলে কি পাবো, যে the function e to the power minus x cube does not seem to have a closed form solution। কারণ আমরা যদি এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে যাই তাহলে এটার কোনো ক্লোজড ফর্ম সলিউশন পাবো না। ঠিক আছে, সো উই হ্যাভ টু ইউজ সাম কম্পিউটার এক্সপেরিমেন্ট টু ইভ্যালুয়েট দিস নাম্বার। তার মানে আমি কোনো একটা পাতি ইন্টিগ্রেশন, সাপোজ e টু দি পাওয়ার x, সেটাকে যদি 0 থেকে 1 এ ইন্টিগ্রেট করতে চাই, সেটা আমরা খুব ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি। তাহলে সেই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার কোডিং ইউজ করার দরকার পড়ে না। বাট এরকম কোনো ইন্টিগ্রেশন যেটা ম্যানুয়ালি ক্যালকুলেট করা যায় না, তাহলে তার ক্ষেত্রে আমাকে কোডিং ইউজ করে ক্যালকুলেট করতে হবে। So we have to use some computer experiment to evaluate this number, and the traditional approach to evaluate this integration is to use so-called Riemann integration. Okay, Riemann integration তোরা পড়িসনি বা যারা পড়েছিস তারা জানিস হয়তো কিছুটা। তো রিম্যান ইন্টিগ্রেশনের মেন বেসিসটা হচ্ছে যে কোনো ইন্টিগ্রেশনকে আমরা অনেকগুলো ইন্টিগ্রেশন বেসিক্যালি আমাকে কি দেয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ দেয়। তাহলে কোনো কার্ভকে বা কোনো ফাংশনকে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ পেতে গেলে আমরা অনেকগুলো স্লাইসে ডিভাইড করি, অ্যান্ড প্রত্যেকটা স্লাইসের ইন্ডিভিজুয়াল আমি এরিয়া ক্যালকুলেট করি। ওকে, অ্যান্ড সেখান থেকে আপার সাম অ্যান্ড লোয়ার সাম পাওয়া যায়। তো আমরা যত বেশি স্লাইস করব তাহলে আমরা অনেক বেশি কারেক্ট ভ্যালুটাকে পাবো ইন্টিগ্রেশনের। ওকে, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বা ডেফিনিট ইন্টিগ্রালের যে বেসিক ফর্মটা হয় সেটাও এই রিমেন ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। ওকে, তাহলে রিমেন ইন্টিগ্রেশনের ফর্মটা সেটা কি বলছে, উই চুজ পয়েন্টস x1 x2 xk ইভেনলি স্প্রেড আউট ওভার দ্য ইন্টারভাল 0 to 1। তাহলে এখানে আমার ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে 0 to 1 এ। তাহলে আমি x1 x2 xk
এমন কিছু ভ্যালু চুজ করলাম যারা 0 থেকে 1 এর মধ্যে ইভেনলি স্প্রেড করবে। এবার এই ইভেনলি স্প্রেড কিভাবে করবে? তাহলে একটা 0 থেকে 1 এর মধ্যে ইন্টারভ্যালের মধ্যে কোনো নাম্বার অফ পয়েন্টস সেটা ইভেনলি একমাত্র স্প্রেড করতে পারে যদি আমি ইউনিফর্ম 0 1 থেকে স্যাম্পল তুলি। কারণ আমরা জানি যে ইউনিফর্ম 0 1 থেকে স্যাম্পল তুললে প্রত্যেকটা স্যাম্পল তার প্রায়োরিটি বেসিক্যালি সেম হয় বা প্রত্যেকটা স্যাম্পলের ইম্পর্টেন্স সেম থাকে। ওকে, সো আমরা x1 x2 xk ফার্স্টে ইউনিফর্ম 0 1 থেকে k খানা স্যাম্পল তুলবো and then we evaluate f of x1 f of x2 and f of xk and finally we use 1 by k summation of f of xi to evaluate the integration. ওকে, তার মানে ওই যে স্পেসটার মধ্যে আমি অনেকগুলো স্যাম্পল তুলবো and সেই স্যাম্পলগুলোর আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করব। and এই যে মেথডটা সেটা কেন কাজ করবে তার ডেরিভেশনটা আমি এর পরে করে দিয়েছি। সেটা হচ্ছে নাও উই উইল ইন্ট্রোডিউস অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু ইভ্যালুয়েট সাচ অ্যান ইন্টিগ্রেশন। তাহলে অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা সেটা কিভাবে কাজ করে, যে 0 to 1 e to the power minus x cube dx ছিল সেটাকে আমি লিখতে পারি 0 to 1 e to the power minus x cube into 1 dx এই ফর্মে। ওকে, এই 1 যেটা সেটা বেসিক্যালি হচ্ছে ইউনিফর্ম 0 1 তার পিডিএফটা। তাহলে ইউনিফর্ম 0 1 এর পিডিএফ তাহলে এখানে বেসিক্যালি কিরকম হচ্ছে সাম এফএক্স সাম এক্স এর ফাংশন ইনটু এফএক্স ডিএক্স এই ফর্মে আছে, যেখানে এফএক্সটা বেসিক্যালি হচ্ছে 1। তাহলে 0 to 1 সাম ফাংশন ইনটু এফএক্স ডিএক্স সেটা আমাকে দেবে এক্সপেকটেশন অফ দ্যাট ফাংশন। ওকে, তাহলে এখানে এক্সপেকটেশন অফ মাইনাস ইউ কিউব পাচ্ছি, যেখানে ইউ যেটা সেটা ইউনিফর্ম 0 1 ফলো করছে। সো আর ইউ ইজ এ ইউনিফর্ম 0 1 র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, তাহলে এটা বেসিক্যালি আমি এখানে কাউন্ট করছি এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব। এবার মন্টে কার্লো মেথড যেটা সেটা আমাকে এক্সপেকটেশন ক্যালকুলেট করতে গেলে বলেছে যে এই ভেতরের যে ফাংশনটা ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব তার ডিফারেন্ট স্যাম্পলস হলো, মানে সাপোজ এন খানা স্যাম্পলস হলো, সেই এন খানা স্যাম্পলটা যাতে অ্যাটলিস্ট লার্জ হয় সেই এন খানা স্যাম্পল নিয়ে সেখান থেকে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব যেটা সেটা ক্যালকুলেট করতে গেলে সেই স্যাম্পলগুলোর অ্যাভারেজ ক্যালকুলেট করো। ওকে, তার মানে আমি ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব এরকম টাইপের প্রচুর স্যাম্পল নেবো বা এনখানা স্যাম্পল নেবো অ্যান্ড সেই স্যাম্পলটার অ্যাভারেজ ক্যালকুলেট করবো অ্যান্ড সেই অ্যাভারেজটাই আমার এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব দেবে। আচ্ছা, so thus the integration is actually an expected value of a random variable e to the power minus e cube u cube। তাহলে e to the power minus u cube তার এটা মাইনাসটা এখানে পড়ে গেছে, মাইনাসটা এই উপরে হবে, so e to the power minus u cube তার expected value, so which implies that evaluating the integration is the same as eliminating the estimating the expected value। ওকে, তাহলে এক্সপেক্টেড ভ্যালু, তাহলে আমরা এই যে মেথডটা আগে শিখেছিলাম, এই যে মেথডটা আমরা শিখেছিলাম যে এক্সপেকটেশন অফ এফ এক্স, তাহলে এক্সপেকটেশন অফ এফ এক্সটাকে কীভাবে ফাইন্ড করব, আমরা এফ অফ এক্স আইগুলোকে আগে তুলব, দেন সেই সমস্ত এফ অফ এক্স আইগুলোর অ্যাভারেজ ক্যালকুলেট করব। ওকে, তাহলে এক্সপেকটেশন অফ এফ এক্স ক্যালকুলেট করতে গেলে আগে এফ অফ এক্স আইগুলোকে তুলতে হবে, দেন সেটার অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। তাহলে সেম মেথডটা আমরা ওখানে অ্যাপ্লাই করব। যে we can generate IID random variable u1 u2 uk, তাহলে আমি ইউনিফর্ম 0 1 থেকে k খানা স্যাম্পলকে তুলছি। ওকে, and then compute w1, তাহলে এই e to the power minus u1 3 e to the power minus এই মাইনাসটা উপরে হবে আর কি, e to the power minus u1 কিউব and এটা wk হবে, সরি এখানটায় w1 নয় এটা wk হবে, আমি এটা স্লাইডটা এডিট করে আপলোড করে দেবো। w1 সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস u1 কিউব, এটা wk e টু দি পাওয়ার মাইনাস uk কিউব হবে, সো wk হবে এই পোর্শনটা। তাহলে আমি w1 থেকে শুরু করে wk এমন কিছু স্যাম্পল তৈরি করলাম যেটা e টু দি পাওয়ার মাইনাস ui ফর্মে আছে বা e টু দি পাওয়ার মাইনাস ui কিউব ফর্মে আছে। তাহলে এরকম আমি k খানা স্যাম্পলকে নিলাম অ্যান্ড সেই k খানা স্যাম্পলের আমি অ্যাভারেজ ক্যালকুলেট করলাম, তাহলে সেটাই আমাকে দেবে 1 by k সামেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব ইউআই কিউব। ওকে, তাহলে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ কিউব, তাহলে সেটাই হবে আমার নিউমেরিক্যাল ভ্যালু বা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। ওকে, আচ্ছা কারো কিছু জিজ্ঞেস করার আছে এই পোর্শনটাতে?
হ্যালো, কারো কিছু জিজ্ঞেস করার আছে? হ্যালো। ওকে, দেন আমি নেক্সট পোর্শনে যাচ্ছি, যে আগের যে পোর্শনটা স্কিপ করে এসেছিলাম সেই পোর্শনটাতে। সো এখানে সাপোজ আমরা a টু b এই ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করতে চাই, তাহলে a টু b এই ইন্টিগ্রালটাকে যদি আমরা ইভ্যালুয়েট করতে চাই, তাহলে fx dx সেটার ক্ষেত্রে ফর্মটা কি হবে, আমরা ওখানে x1 x2 xnটা বা x1 x2 একটা স্যাম্পলটা যেটা এনটা লার্জ, তার ক্ষেত্রে আমরা ইউনিফর্ম 0,1 থেকে স্যাম্পলটা তুলছিলাম, কারণ এখানে 0 আর 1 ছিল ওই প্রবলেমটার ক্ষেত্রে। তাহলে এই প্রবলেমটা যদি আমার a থেকে b তে থাকে, তাহলে বেসিক্যালি কি হবে, ইউনিফর্ম ab হবে। ইউনিফর্ম ab থেকে আমাকে স্যাম্পল তুলতে হবে, কারণ a থেকে b এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিছু স্যাম্পলকে তুলতে হবে। ওকে, অ্যান্ড ডেনসিটি অফ xj সেটা বেসিক্যালি আমি তাহলে xj যেটা সেটা হচ্ছে ইউনিফর্ম ab থেকে তুলেছি, তার ডেনসিটি যেটা সেটা হবে 1/b - a ইন্টু ইন্ডিকেটর, এটা i যেটা, এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিকেটর ab, মানে a থেকে b এর মধ্যে থাকলে তাহলে এটা 1 ভ্যালু দেবে, আদারওয়াইজ 0 ভ্যালু দেবে। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখ, দেন ইন্টিগ্রেশন অফ a টু b fx dx সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো b মাইন fx dx যেটা, সেটাকে আমরা লিখতে পারি b মাইনাস a ইন্টু fx ইন্টু phi x dx এই পোর্শনটা দিয়ে। ওকে, আচ্ছা এটাকে কেন আমরা এই a টু b fx dx টাকে এই ফর্মে লিখতে পারছি, কারণ b মাইনাস a ইন্টু phi x এই যে পোর্শনটা, এই যে এখানটাতে দেখ b মাইনাস a ইন্টু phi x, এটা বেসিক্যালি দেবে iab, আর কিছু না। তাহলে b মাইনাস a ইন্টু phi x সেটা যদি iab দেয়, iab টা যখন a থেকে b এর মধ্যে থাকে তখনই বেসিক্যালি 1 ভ্যালু দেয়, আদারওয়াইজ 0 ভ্যালু দেয়। ওকে, তার মানে ইন্টিগ্রেশনটা যেহেতু a থেকে b তে হচ্ছে, তাহলে a থেকে b পোর্শনটুকুর মধ্যে এই i এর ভ্যালুটা সেটা বেসিক্যালি 1 হবে, অ্যান্ড আদারওয়াইজ ভ্যালুটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি b মাইনাস a টু b fx ইন্টু phi x যে পোর্শনটা। ওকে, তাহলে এটাকে আমরা এক্সপেকটেশন দিয়ে লিখতে পারি, কারণ fx ইন্টু phi x হচ্ছে x এর পিডিএফটা ইন্টু dx আছে, তাহলে এটাকে লিখতে পারি b মাইনাস a ইন্টু এক্সপেকটেশন অফ fx। ওকে, আচ্ছা এক্সপেকটেশন অফ fx কে আমরা এস্টিমেট করতে পারি 1/N সামেশন অফ f অফ xj দিয়ে। ওকে, তার মানে b মাইনাস a বাই ক্যাপিটাল N ইন্টু সামেশন অফ f অফ xj। তাহলে আমাকে যদি কোনো a থেকে b ইন্টিগ্রেশন করতে দেয়, তাহলে আমরা ফার্স্টে a টু b fx dx সেটা করার জন্য যদি আমার a থেকে b থাকে, তাহলে আমরা বেসিক্যালি 1/b মাইনাস a করবো। যদি 0 থেকে 1 থাকে তাহলে আমরা ইউনিফর্ম 0 1 থেকে স্যাম্পল তুলবো। ওকে, বাট যদি আমার 0 টু ইনফিনিটি থাকে তাহলে আমরা কিভাবে স্যাম্পল তুলবো সেটা আমি এখন বলবো না, সেটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে দেবো, যে আমাকে যদি 0 থেকে 1 থাকে তাহলে আমি ইউনিফর্ম 0 1 থেকে স্যাম্পল তুলছি, যদি আমার a থেকে b থাকে তাহলে ইউনিফর্ম a b থেকে স্যাম্পল তুলছি। ওকে, তাহলে আমাকে এমনভাবে স্যাম্পল তুলতে হবে যেন সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। ওকে, তাহলে আমার যদি 0 থেকে ইনফিনিটি থাকে তাহলে আমরা কিভাবে স্যাম্পল তুলব। আচ্ছা কেউ যদি বলতে পারিস তো সে মাইকটা ওপেন করে বলতে পারিস, যদি আমার 0 থেকে ইনফিনিটি থাকে তাহলে আমরা কিভাবে স্যাম্পল তুলবো, সেটা আমি এই স্লাইডে দেইনি, সেটা আমি পরের স্লাইডে আছে, আজকের স্লাইডে নেই সেটা। বাট কেউ যদি বলতে চাস বলতে পারিস, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমাকে স্যাম্পল তুলতে হয় বা ইন্টিগ্রেশনটা যদি 0 থেকে ইনফিনিটি থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে স্যাম্পল তুলব। কেউ কি আদৌ বলতে ইন্টারেস্টেড? ওকে, সো নেক্সট পোর্শনে যাচ্ছি তাহলে আমি, যে টু ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল 0 to 2 pi
e টু দি পাওয়ার k cos x dx। ওকে, তাহলে 0 থেকে 2 পাই e টু দি পাওয়ার k cos x dx, এটাকে যদি আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে যাই তাহলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আমরা যদি কোডিং ইউজ করে ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো, তাহলে ফার্স্টে আমরা একটা স্যাম্পল তুলবো, এখানে যেহেতু 0 থেকে 2 পাই রেঞ্জ দেওয়া আছে তাহলে আমরা একটা স্যাম্পল তুলবো যেটা ইউনিফর্ম 0 থেকে 2 পাই এর মধ্যে। ওকে, তাহলে ইউনিফর্ম 0 থেকে 2 পাই এর মধ্যে স্যাম্পল তোলার পরে আমরা এই ইন্টিগ্রেশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। 0 থেকে 2 পাই e টু দি পাওয়ার k cos x dx আছে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি b মাইনাস a বাই n ছিল, তাহলে এখানে b মাইনাস এটা বেসিক্যালি হচ্ছে 2 পাই বাই n সামেশন অফ f অফ xj ছিল, তাহলে f অফ xj যেটা সেটা হচ্ছে fx, সেটা বেসিক্যালি হচ্ছে e টু দি পাওয়ার k cos x, তাহলে f অফ xj যেটা সেটা হবে e টু দি পাওয়ার k cos xj। ওকে, আচ্ছা এখানে একটা k পড়বে, এই k টা এখানে মিসিং আছে, এখানে একটা বেসিক্যালি এটা k cos xj হবে। এবার k এর ভ্যালুটা যদি আমার কাছে 1 দেওয়া থাকে তাহলে আমি এখানে 1 বসাবো, আদারওয়াইজ এটা k ই থাকবে, তার মানে এটা বেসিক্যালি একটা k এর ফাংশন হিসেবেই থাকবে। ওকে, এখানে একটা k মিসিং আছে, এই k টা বসিয়ে দেবো আমি পরে। তো এখানে দেখ k টাকে আমি যদি 1 ধরে নিয়ে করি, সাপোজ আমি k টাকে 1 ধরে নিচ্ছি এখানে আমার একটা যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ক্যালকুলেট করার জন্য, আদারওয়াইজ k টা তুই যে কোনো 2 3 বা যা খুশি তাই বসাতে পারিস। তো k টাকে ভ্যালু ক্যালকুলেট করলে কোডটা কিরকম হবে, একটা n 1000 সেটা রেখে দিলাম, সেটা হচ্ছে টোটাল স্যাম্পল সাইজটা। আচ্ছা x একটা তুলছি, আর ইউনিফর্ম থেকে আমি 1000টা স্যাম্পল তুলছি। ওকে, কারণ আমাকে ফার্স্টে কি করতে হবে, ইউনিফর্ম থেকে ইউনিফর্ম 0,2 পাই তার থেকে স্যাম্পল তুলতে হবে। তাহলে আমি ইউনিফর্ম 0,2 পাই, এই যে 0, ম্যাক্সটা হচ্ছে 2 ইন্টু পাই, তাহলে 0,2 পাই থেকে আমি 1000টা স্যাম্পল তুললাম। ওকে, আচ্ছা নেক্সট আমাকে ক্যালকুলেট করতে হবে ই টু দি পাওয়ার cos xj তার সামটা। ওকে, তাহলে xj টা বেসিক্যালি আসছে আমার ইউনিফর্ম 0,2 পাই থেকে, তাহলে ই টু দি পাওয়ার cos xj সেটা বেসিক্যালি হবে এক্সপোনেনশিয়াল cos অফ x, এই স্মল x যেটা সেটা আসছে আমার ইউনিফর্ম 0,2 পাই থেকে। আচ্ছা তার আগে সাম বসালে সেটা তোমাকে দেবে সামেশন অফ ই টু দি পাওয়ার cos xj। ওকে, আচ্ছা তার আগে একটা 2 পাই বাই n লাগাতে হবে, তাহলে এক্সাক্ট যে ভ্যালুটা সেটা হবে 2 পাই বাই n ইন্টু কোরেসপন্ডিং ভ্যালুটা। ওকে, তাহলে 2 পাই বাই n ইন্টু কোরেসপন্ডিং ভ্যালু। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটার যে ভ্যালুটা ফর k ইকুয়াল টু 1 সেটা হবে 7.941146। ওকে, সো এটা বেসিক্যালি হচ্ছে ইন্টিগ্রেশনটার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। আচ্ছা নেক্সট পোরশন হচ্ছে টু ইভ্যালুয়েট 2 to 5, সাপোজ যদি 2 to 5 থাকে x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ln x dx এই ফাংশনটা, তাহলে 2 to 5 থাকলে আমাকে ফার্স্টে কি করতে হবে, যে ইউনিফর্ম 2,5 থেকে আমি স্যাম্পল তুলতে পারি, অথবা আমি এখানে প্রবলেমটাকে অন্যভাবে সলভ করা আছে, যে x একটা আমি নর্মাল 3.5 থেকে 1 এর মধ্যে, নর্মাল 3.5 থেকে 1 পর্যন্ত, নর্মাল 3.5, 1 তার থেকে একটা স্যাম্পল তুলছি। ওকে, নেট চলে গেল, হ্যালো সাউন্ড যাচ্ছে? হ্যাঁ আসছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না কারেন্ট চলে গেল, ইনভার্টার লাইন দেওয়া আছে। আচ্ছা, সো এখানে ক্যাপিটাল এক্স ফলোজ নর্মাল 3.5, 1। আচ্ছা এবার দেখ একটা এইচ এক্স, তাহলে এই প্রসিডিওরটা একটু ডিফারেন্ট, আগের প্রসিডিওরটা যেটা সেই প্রসিডিওরেও আমরা সলভ করতে পারি অথবা এই প্রসিডিওরেও আমরা সলভ করতে পারি। তো আগের প্রসিডিওরটা কি ছিল, যে আমাকে ইউনিফর্ম 2,5 থেকে একটা স্যাম্পল তুলতে হবে, দেন আমরা এখানে এটা যে এফএক্সটা আছে, তাহলে এই এক্স গুলো বেসিক্যালি আমার হবে ইউনিফর্ম 2,5 থেকে, সেই এক্স গুলোকে দিয়ে আমি এফ অফ এক্সটাকে কনস্ট্রাক্ট করব, দেন সেই স্যাম্পলটার অ্যাভারেজ ক্যালকুলেট করব। ওকে, বাট এখানে যেটা করছি আমরা সেটা হচ্ছে একটা hx ডিফাইন করছি, যেটা হচ্ছে gx বাই nx 3.5, 1। ওকে, আচ্ছা gx টা যেটা সেটা হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ln x। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখ এই যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 2 to 5 এটা আমার gx যেটা আছে সেটা gx টা gx ই লিখলাম। ওকে, বাই এই n অফ x টা লিখছি, মানে এই gx বাই একটা n অফ x করছি, এই যে n অফ x টা যেটা হচ্ছে আমার hx ইনটু n অফ x করছি, তাহলে বাই একটা n অফ x ইনটু n অফ x dx করলাম। ওকে, তাহলে আমি যদি বাই n অফ x ইনটু n অফ x dx করি, তাহলে
এই এই যে gx বাই n অফ x সেটা আমাকে দেবে hx, তাহলে হবে hx ইন্টু n of x dx। এই যে n of x বলতে নর্মাল 3.5, 1। ওকে, তাহলে সেটা বেসিক্যালি হবে expected value of normal distribution 3.5, 1 in between 2 to 5। ওকে, তাহলে সেটা আমাকে দেবে expectation of hx 2 থেকে 5 এর মধ্যে, যেখানে এই x টা সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। ওকে, এবার নর্মাল ডিস্ট্রিবিউশন তার মানে আমরা সেই সমস্ত ডিস্ট্রিবিউশন গুলোকেই নেব, যেমন ইউনিফর্ম বা নর্মাল, যে সমস্ত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিডিএফ টা ইজিলি ক্যালকুলেট করা যায়। কারণ 2 থেকে 5 এই ধরনের জিনিসপত্র ক্যালকুলেট করার জন্য আমাকে সিডিএফ ক্যালকুলেট করতে হয়। ওকে, তাহলে এখানে দেখ, ফার্স্টে আমরা n টোটাল স্যাম্পল সাইজটাকে নিলাম, দেন x ইকুয়াল টু r নর্ম নিলাম, যেটা হচ্ছে n, 3.5, 1 দিয়ে। আচ্ছা, s ইকুয়াল টু 0, q ইকুয়াল টু 0 কেন নিয়েছি ওটা আমি পরে আসছি, আপাতত নেক্সট হচ্ছে এটা হচ্ছে n খানা স্যাম্পল তোলার জন্য আমি ফর লুপ লাগিয়েছি। তাহলে ইফ xi যদি লেস দেন ইকুয়াল টু 5 হয়, xi হচ্ছে আমার নর্মাল থেকে তোলা স্যাম্পল বা নর্মাল 3.5, 1 থেকে তোলা স্যাম্পল, তাহলে আমাকে বেসিক্যালি 2 থেকে 5 এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা নিতে হবে। তাহলে 2 থেকে 5 এর জন্য ওই জন্য এখানে লিখছি xi যদি লেস দেন ইকুয়াল টু 5 হয় অ্যান্ড xi যদি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়। ওকে, তাহলে xi যদি লেস দেন ইকুয়াল টু 5 হয় এন্ড xi যদি গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়, তাহলে তার ক্ষেত্রে s যেটা, s টাকে আমি আগে 0 ধরে রেখেছিলাম, s ইকুয়াল টু s প্লাস xi ইন্টু e টু দি পাওয়ার মাইনাস xi প্লাস ln অফ xi বাই d নর্ম হবে। ওকে, মানে যেটা এখানে আমার ফাংশনটা দেওয়া আছে, এই যে x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস xi প্লাস ln অফ xi, এটা এই ফাংশনটা। আমরা আলটিমেটলি ক্যালকুলেট করছি হচ্ছে এই জিনিসটাকে, যে x যদি 0.0 x যদি 2 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে এক্সপেকটেশন অফ hx সেই কোয়ান্টিটিটা আমরা ক্যালকুলেট করছি, যেখানে hx যেটা সেটা হচ্ছে gx বাই নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে সেই জন্য xi ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x প্লাস ln অফ x বাই নর্মাল ডিস্ট্রিবিউশনের d নর্ম, মানে আমরা জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ কে দেয়। ওকে, তাহলে এটাই বেসিক্যালি হচ্ছে আমার hx এই ফাংশনটা। তাহলে hx ফাংশনটাকে আমি ক্যালকুলেট করছি ইন দ্য ইন্টারভাল 2 থেকে 5 এর মধ্যে। ওকে, আর s টাকে আগে 0 ধরা ছিল, তাহলে ফার্স্টে s ইকুয়াল টু 0 হচ্ছে s এর ইনিশিয়াল ভ্যালু, তাহলে একটা একটা করে ভ্যালু s এর মধ্যে ইনপুট যাবে। আচ্ছা, q ইকুয়াল টু q প্লাস 1, কিউটা বেসিক্যালি তাহলে কি হচ্ছে যে নাম্বার অফ স্যাম্পলটাকে বা নাম্বার অফ ট্রায়ালটাকে কাউন্ট করছে। ওকে, তার মানে xi যদি এই কন্ডিশনটা, ইফ এর কন্ডিশনটা বেসিক্যালি কি, যে যদি 2 থেকে 5 এর মধ্যে আমি xi কে পাই, তাহলে কতগুলো 2 থেকে 5 এর মধ্যে xi পাচ্ছি সেটা কাউন্ট করবে হচ্ছে এই q ভ্যালুটা। তার মানে কোনো একটা xi যদি এরকম থাকে যে সাপোজ 6 এর ভ্যালু পেলাম, বা 6 এর ভ্যালু নয়, ধর 2 থেকে 5 এর মধ্যে নয়, বাট ধর 1 বা 0 এরকম কিছু একটা ভ্যালু এলো xi এর, তাহলে 1 বা 0 যদি ভ্যালু আসে, সেই ভ্যালুটা আমার এই ইফ লুপের মধ্যে কাউন্ট হবে না। ওকে, তার মানে সেটা কিউ এর মধ্যেও কাউন্ট হবে না, তাহলে কিউ শুধুমাত্র সেই সমস্ত xi গুলোকে কাউন্ট করবে যারা 2 থেকে 5 এর মধ্যে আছে, সেই নাম্বার অফ xi গুলোকে কাউন্ট করবে। তাহলে আমরা অ্যাট লাস্ট যে ভ্যালুটা চাই সেটা হচ্ছে s, মানে আমার যে সাম করে যেটা এসছে, কারণ আমার চাই হচ্ছে এক্সপেকটেশন অফ hx। তাহলে এক্সপেকটেশন অফ hx বেসিক্যালি কি হবে, 2 থেকে 5 এর মধ্যে যে সমস্ত x গুলো আছে তার জন্য আমরা hx ভ্যালুটাকে ক্যালকুলেট করব, করে সেই সমস্ত h অফ xi ভ্যালুগুলোর অ্যাভারেজ ক্যালকুলেট করব। তাহলে 2 থেকে 5 এর মধ্যে যে সমস্ত xi গুলো আছে তার জন্য আমরা এই hx ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, এই hx ভ্যালুটাকে ক্যালকুলেট করে সেই সামটা আমরা পেলাম হচ্ছে s বাই টোটাল নাম্বার অফ ভ্যালুস, যেটা 2 থেকে 5 এর মধ্যে আছে সেটা হচ্ছে q। তাহলে সেটা করলে আমরা ইন্টিগ্রেশনটার একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু পাই। আচ্ছা, এই কোডটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নেক্সট হচ্ছে ক্যালকুলেটিং নর্মাল সিডিএফ বা নর্মাল ডিস্ট্রিবিউশনের যদি আমরা সিডিএফ ক্যালকুলেট করতে চাই, তাহলে প্রবলেম জেনারেট দ্য সিডিএফ অফ নর্মাল 0, 1 ফর সেভারাল ভ্যালুজ অফ দ্য আর্গুমেন্ট অ্যান্ড দেন কম্পেয়ার ইটস অ্যাকিউরেসি। সো নর্মাল সিডিএফ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ক্যাপিটাল phi t দিয়ে আমরা স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ কে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু t 1 বাই রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার বাই 2 dx, এই টার্মটা।
আচ্ছা, সো এটা মন্টে কার্লো এস্টিমেট যেটা, সো মন্টে কার্লো মেথড দিয়ে আমরা এস্টিমেট করলে ফাই টি সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা। ওকে, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ বা ফাই টিকে আমরা ডিফাইন করলাম এইভাবে যে একটা ইন্ডিকেটর ফাংশন সেটা ক্যাপিটাল এক্স আই যেটা লেস দেন ইকুয়াল টু টি হবে। ওকে, তাহলে ক্যাপিটাল এক্স আই যেটা সেটা যদি লেস দেন ইকুয়াল টু টি হয়, এই কোয়ান্টিটিটা লেস দেন ইকুয়াল টু টি মানে হচ্ছে এক্স আই লেস দেন ইকুয়াল টু টি মানে এই কন্ডিশনটা ক্যালকুলেট করব যখন মাইনাস ইনফিনিটি থেকে টি এর মধ্যে থাকবে। ওকে, তাহলে এক্স আই একটা স্যাম্পল তুলবো, সাপোজ এনখানা স্যাম্পল, সেই এনখানা স্যাম্পলের মধ্যে যে সমস্ত এক্স আই গুলো টি এর চেয়ে ছোট হবে সেটা ক্যালকুলেট করবে এই ইন্ডিকেটর ফাংশনটা, আর সাম করলে টোটাল নাম্বার অফ এক্স আই যারা এক্স টি এর চেয়ে ছোট সেটা আমি পাবো বাই টোটাল এন বা নাম্বার অফ ভ্যালুসটা। আচ্ছা, ইন্ডিকেটর ফাংশনটা কিভাবে ডিফাইন্ড, আই অফ এক্স আই লেস দেন ইকুয়াল টু টি সেটা 1 হবে উইথ প্রায়োরিটি ফাই টি অ্যান্ড 0 হবে উইথ প্রায়োরিটি 1 মাইনাস ফাই টি। ওকে, কারণ এটাকে এই যে জিনিসটা মাইনাস ইনফিনিটি টু টি এটাকে আমি একটা এক্সপেকটেশনের ফর্মে লিখতে চাই, তাহলে এক্স আই আর র্যান্ডম স্যাম্পল ফ্রম নর্মাল 0 1। ওকে, আচ্ছা তাহলে আমি কোডিং এ পড়ে যাচ্ছি, আগে এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝি যে এবার এক্সপেকটেশন অফ ফাই টি, এই ফাই টির যখন আমি এক্সপেকটেশন অ্যাপ্লাই করব তখন কি হবে, এই পোর্শনটুকুর উপরে এক্সপেকটেশন অ্যাপ্লাই হবে, তার মানে 1/n সামেশন অফ এক্সপেকটেশন অফ এই ইন্ডিকেটর ফাংশন। এবার ইন্ডিকেটর ফাংশনের উপরে এক্সপেকটেশন লাগালে সেটা প্রয়োরিটিতে কনভার্ট হয়ে যায়, তাহলে এক্সপেকটেশন অফ আই ব্র্যাকেটে এক্স আই লেস দেন ইকুয়াল টু টি সেটা হয়ে যাবে প্রয়োরিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু টি। ওকে, তাহলে প্রয়োরিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু টি সেটা 1 থেকে n এর জন্য, তাহলে সেটা ডাইরেক্ট এই কোয়ান্টিটিটাতে চলে যাবে, কারণ এটা হচ্ছে প্রয়োরিটি অফ ক্যাপিটাল এক্স আই লেস দেন ইকুয়াল টু টি এই কোয়ান্টিটিটা। ওকে, তার মানে ফাই টি তার এক্সপেকটেশন নিলে আমরা এটাকে পাই। আচ্ছা, এবার আমরা কোডিংটায় আসি, তাহলে আমাদের ফার্স্টে এখানে n যেটা নাম্বার অফ ট্রায়াল বা নাম্বার অফ ভ্যালুস যেটা সেটা হচ্ছে 1000, টি হচ্ছে একটা সিকোয়েন্স যেটা -3 থেকে 3 তে নিচ্ছি আমি। ওকে, আচ্ছা -3 থেকে 3 তে কেন নিচ্ছি, কারণ এই যে টিটা যেটা, এই যে টিটা এখানে বলে দেওয়া আছে, আমরা জানি এই টিটা রিয়েল নাম্বারে বিলং করে। ওকে, তাহলে প্রোগ্রামিং এ রিয়েল নাম্বার বলতে সেরকম কিছু হয় না, তাহলে যদি আমাকে রিয়েল নাম্বার নিতে হয় তাহলে -3 থেকে 3, আমরা জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ভ্যালু বা 97% সরি 99% ভ্যালু, কারণ 0.99 সামথিং, সো 99% ভ্যালু আমার -3 থেকে 3 এর মধ্যে থাকে। ওকে, তো সেই জন্য আমরা রিয়েল নাম্বার হিসাবে এখানে টিটাকে -3 থেকে 3 এর মধ্যে নিচ্ছি। তাহলে -3 থেকে 3 এর মধ্যে নিচ্ছি, আর প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ রাখছি 0.01 করে, তার মানে -3 থেকে 3 থেকে মানে -3 থেকে 3 এর মধ্যে প্রচুর স্যাম্পল উঠবে। আচ্ছা, x ইকুয়াল টু নাল, ফাই হ্যাট নাল, এগুলো বেসিক্যালি একটা করে ভেক্টর আমি ডিফাইন করে রেখেছি বাইরে আলাদা করে, তো এগুলোতে আমি পরে আসছি। আচ্ছা, এবার এখানে দেখ ফর i ইন 1 টু লেন্থ অফ t, তার মানে t তে কতগুলো ভ্যালু উঠেছে আমি সেটা জানি না, কারণ t তে বেসিক্যালি -3 থেকে 3 এর মধ্যে প্রচুর ভ্যালু উঠবে, তাহলে সেই ভ্যালু জাস্ট এখানে লেন্থ অফ t দিয়ে আমি ডিফাইন করে রাখলাম। আচ্ছা, x ইকুয়াল টু r নর্ম n, তার মানে নর্মাল থেকে আমি n খানা স্যাম্পল তুললাম, আমি একটা s ডিফাইন করলাম যেটা হচ্ছে সাম অফ x লেস দেন ইকুয়াল টু ti। ওকে, ti মানে t -3 থেকে 3 এর মধ্যে একটা স্যাম্পল, তাহলে যে কোনো একটা পার্টিকুলার t এর ভ্যালুর জন্য আমি ক্যালকুলেট করছি যে x লেস দেন ইকুয়াল টু t সেই ভ্যালুটা কত হচ্ছে, তাহলে এই ফর লুপটা বেসিক্যালি রান করলে আমি একটা সাম পাবো, মানে আমি x একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে n খানা স্যাম্পল তুললাম, সেই n খানা স্যাম্পল তার মধ্যে কতগুলো ti বা t এর যে ফার্স্ট ভ্যালুটা তার চেয়ে ছোট সেটাকে ক্যালকুলেট করলাম, সেই ক্যালকুলেট করলে আমি s এর ভ্যালুটা পেলাম। ওকে, আচ্ছা ফাই হ্যাট i যেটা সেটা হচ্ছে s বাই n। আচ্ছা, এই x যেটা এটাকে আমি নাল ডিফাইন করেছিলাম, তাহলে x r নর্ম নাল ডিফাইন ছিল, r নর্ম n মানে x এর মধ্যে এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের n খানা ভ্যালু স্টোর হয়েছে। আচ্ছা, ফাই হ্যাট যেটা, ফাই হ্যাট বেসিক্যালি হচ্ছে ফাই হ্যাট সেটা আমরা ডিফাইন করেছিলাম নাল দিয়ে, ফাই হ্যাট i তার মানে ফাই হ্যাট একটা ভেক্টর যার ith এলিমেন্টটা সেটা বেসিক্যালি হবে s বাই n। কেন, কারণ এই জিনিসটা হচ্ছে আমার ফাই হ্যাটটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফাই হ্যাট যেটা s বাই n হবে, এসটা হচ্ছে এই সামটা ক্যালকুলেট হচ্ছে আর এখানে বাই একটা n আছে, তাহলে এই s
বাই এন, সেটা হচ্ছে আমার ফাই হ্যাট। আচ্ছা, ফাই নর্ম যেটা সেটা হচ্ছে পি নর্ম টি আই। ওকে, আচ্ছা ফাই আই যেটা সেটা হচ্ছে পি নর্ম টি আই। আচ্ছা, এই পি নর্ম যেটা সেটা আমার বেসিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সিডিএফ আমরা কম্পিউটারে ডাইরেক্ট ক্যালকুলেট বা পি নর্ম দিলে পেয়ে যাই, সেই পি নর্ম টি আই। কারণ পি নর্ম অফ এক্স সেটা দেয় প্রয়োরিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। তাহলে পি নর্ম অফ টি আই সেটা দেবে প্রয়োরিটি অফ ক্যাপিটাল প্রয়োরিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু টি আই, তার ভ্যালুটা ইউজিং আমার যে কোড ইনবিল্ড করা আছে সেটাতে। ওকে, তাহলে আমি একটা সিডিএফ কনস্ট্রাক্ট করছি আর আরেকটা সিডিএফ যেটা ভেতরে পি নর্ম ফাংশনের মধ্যে দেওয়া আছে আর এর ভেতরে আমরা দুটোকে কম্পেয়ার করব যে আমরা যে সিডিএফটা ক্যালকুলেট করছি আর ভেতরে যে সিডিএফটা দেওয়া আছে দুটো কতটা কাছাকাছি। নেক্সট হচ্ছে পার এমএফ রো C1,2। এই পার এমএফ রো এর ব্যাপারটা আমি আগে শিখেছি যে যদি দুটো প্লটকে আমাকে একটা পেজের মধ্যে দিতে হয় তখন এখানে এই পার এমএফ রো দিয়ে লিখতে হয়, বা অনেকগুলো প্লটকে যদি আমি একটা পেজের মধ্যে দিতে চাই। আচ্ছা, তাহলে আমার এখানে বেসিক্যালি দুটো, তাহলে এখানে কি আছে, এখানে একটা রো থাকছে আর নাম্বার অফ কলামস বেসিক্যালি দুটো থাকছে, তার মানে পরপর পাশাপাশি দুটো ছবি থাকবে। তাহলে প্লট করছি আমরা টি আর ফাইটাকে, টি আর ফাইটা হচ্ছে পি নর্ম টিআই, মানে অরিজিনালি যেটা ইনবিল্ট ফাংশন সিডিএফ এর আর এর মধ্যে, সেটা থেকে যে সিডিএফটা পাবো সেটাকে প্লট করছি টি কমা ফাই দিয়ে। আর টি কমা ফাই ডট হ্যাট মানে যেই সিডিএফটা আমি তৈরি করেছি বা এমপিরিক্যাল সিডিএফ, সেই টি কমা ফাই হ্যাটটাকে, তাহলে দুটোকে আমি পাশাপাশি প্লট করলে ছবিটা আসবে এরকম টাইপের। ওকে, তাহলে এটা হচ্ছে যে সিডিএফটা অরিজিনাল দেওয়া আছে মানে ইনবিল্ট ফাংশনের মধ্যে সেই ফাংশনটা। আর ফাই ডট হ্যাট বলতে আমি যেটাকে প্লট করেছি বা আমি যেটাকে তৈরি করেছি আমার স্যাম্পলগুলোকে ইউজ করে, -3 থেকে 3 এর মধ্যে স্যাম্পলগুলোকে ইউজ করে, সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে এটা অনেকটাই কাছাকাছি দুটো ডিস্ট্রিবিউশন বা দুটো জিনিসের মধ্যে। তাহলে অরিজিনাল সিডিএফ আর এস্টিমেটেড সিডিএফ দে আর ক্লোজ টু ইচ আদার। তাহলে আমি বলতে পারি যে আমাদের যে ফিটিংটা বা আমাদের যে প্রসিডিওরটা সেটা অনেকটা ঠিকঠাক। ওকে, আচ্ছা, নেক্সট অ্যানাদার অ্যাপ্রোচ যেটা এই ইন্টিগ্রেশন ক্যালকুলেট করার। সো এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি আমরা ইন্টিগ্রেশনের উপর কেন জোর দিয়েছি, এই ইন্টিগ্রেশনটা মেইনলি আমাদের কাজে লাগে হচ্ছে এক্সপেকটেশন, ভ্যারিয়েন্স বা যে কোনো ধরনের মোমেন্ট ক্যালকুলেট করার জন্য বা যে কোনো ধরনের সিডিএফ ক্যালকুলেট করার জন্য আমাকে ইন্টিগ্রেশনের থ্রুতে যেতে হয়। তো কোডিংয়ে ইন্টিগ্রেশন ইউজ করতে গেলে আমাকে এই মন্টে কার্লো সিমুলেশন বা মন্টে কার্লো ইন্টিগ্রেশন প্রসিডিওরে করতে হয়। ওকে, আচ্ছা, সো ইন্টিগ্রেশন সলভ করার আরেকটা প্রসিডিওর সেটা হচ্ছে সাপোজ একটা ইন্টিগ্রেশন fx dx আমাকে সলভ করতে দিয়েছে, সেটাকে আমি fx ইনটু সাম px dx হিসাবে ভাবতে পারি, where f is some function and p is a probability density function. ওকে, আচ্ছা, তাহলে let capital X be a random variable with density p, then we can write i, এই i যে ফাংশনটা সেই iটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ fx ইনটু px dx, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ fx বেসিক্যালি, কারণ px যেটা সেটা হচ্ছে pdf অর pmf যাই বলি অফ, যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি তাহলে শুধু pdf দিয়ে বলছি, তাহলে pdf অফ p। Namely, the result of this integration is the same as the expected value of the random variable fx, কারণ expectation of fx ক্যালকুলেট করছি, তাহলে এই যে রেজাল্টটা বা ইন্টিগ্রেশন অফ fx ইনটু px dx তার যে অ্যানসারটা আর expectation of fx তার অ্যানসারটা বেসিক্যালি সেম। তো alternative numerical method to evaluate the above integration is to generate IID x1 x2 xn, একটা স্যাম্পল তৈরি করব x1 x2 xn যেটা আসবে p থেকে, p মানে x যে পিডিএফটা ফলো করছে সেই পিডিএফ থেকে আমি x1 x2 xn খানা স্যাম্পল তুলব। ওকে, অ্যান্ড f of xi বসাবো অ্যান্ড সেটার অ্যাভারেজ ক্যালকুলেট করব। আমরা আগে যে মেথডটা করেছিলাম সেই মেথডটাই, বাট এখানে fx ইনটু px ফর্ম দিয়ে আমি দেখাচ্ছি। তো সেই সেম মেথডটা, তাহলে এই px যেটা, এই pxটা বেসিক্যালি আমরা আগে একটা প্রবলেমে ইউনিফর্ম ধরেছিলাম যখন আমার এখানে রেঞ্জটা বেসিক্যালি 0 to 1 ছিল বা a to b ছিল, তখন এই pxটাকেই আমরা ইউনিফর্ম 0 1 বা ইউনিফর্ম ab নিয়ে কাজ করেছি। আবার একটা পরের প্রবলেমে এই px যেটা, এই pxটাকেই আমরা নর্মাল 3.5, 1 ধরেছি তার পিডিএফ। ওকে, তার মানে pxটাকে আমরা একবার ইউনিফর্ম ধরেছি একবার নর্মাল ডিস্ট্রিবিউশন ধরেছি।
তাহলে কোনটার ক্ষেত্রে বেটার হবে? তাহলে দুটোর ক্ষেত্রেই যদি এক্সপেকটেশন অফ এফএক্স পাই, তার মানে আমি ডিফারেন্ট ডিফারেন্ট পিএক্স এর জন্য আমি সেম এক্সপেকটেশন অফ এফএক্স কে পাচ্ছি। ওকে, তার মানে কোনো একটা পার্সন যদি ইউনিফর্ম ইউজ করে ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করে, আর কোনো একটা ডিফারেন্ট পার্সন যদি সেম প্রবলেমটাতে পিএক্সটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন করে ক্যালকুলেট করে, তাহলে তাদের মধ্যে চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা বেসিক্যালি হয় তার ভ্যারিয়েন্স পোর্শনে। ওকে, বেসিক্যালি আমার যে এস্টিমেটারটা বেরোয় সেটা যেহেতু আনবায়াসড, সেহেতু তার বায়াসে কোনো চেঞ্জ হয় না, বাট চেঞ্জটা হয় আমার ভ্যারিয়েন্স পোর্শনে। ওকে, তো সেই জন্য দিস মেথড, the method of evaluating the integration via simulating random points is called the integration by Monte Carlo simulation. Okay, so main এই Monte Carlo simulation এর যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা ওই p টাকে কিভাবে চুজ করব। সাপোজ ফর ইনস্ট্যান্স ইন দ্য এক্সাম্পল অফ ইভ্যালুয়েটিং 0 to 1, যেটা আমরা আগে ক্যালকুলেট করেছিলাম 0 to 1 e to the power minus x cube into 1 dx, এই 1টা যেটা সেটা আমরা নিয়েছিলাম ইউনিফর্ম 0 1 থেকে। ওকে, so we have seen an example of using the random variable to evaluate it. তাহলে এই 1টা আমরা ইউনিফর্ম 0 1 থেকে না নিয়ে অন্য কিছু থেকেও নিতে পারি। ওকে, কারণ এই 1 যে পিডিএফটা সেটা শুধুমাত্র যে ইউনিফর্ম 0 1 এর হয় তার কোনো মানে নেই, সেটা অন্য কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা পেতে পারি। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই পিটাকে আমরা এভাবে চুজ করছি। সো উই ক্যান অলসো জেনারেট আইআইডি বিটা 1 বিটা 2 করে বিটা কে ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে বিটা 2 2 থেকে। ওকে, তার মানে আমার যে পি যেটা সেটা আমরা নিচ্ছি বিটা 2 2 ডিস্ট্রিবিউশনটা। ওকে, তাহলে আমরা কে পয়েন্টস ফ্রম দ্য বিটা ডিস্ট্রিবিউশন বিটা 2 2 and note that the pdf of beta 2 2 is, তাহলে p beta বা px যেটা যেটা আমরা এখানে যে px টা কনস্ট্রাক্ট করছিলাম, এই যে px টা, তাহলে এই px টাকে আমি এবার চুজ করছি বিটা 2 2 তার pdf দিয়ে। ওকে, তাহলে এই সেম প্রবলেমটা যেটা ইউনিফর্ম দিয়ে করেছিলাম, px টাকে আমরা ইউনিফর্ম ধরেছিলাম, তাহলে আমরা একটা px ধরছি যেটা বিটা 2 2, তাহলে এই বিটা 2 2 থেকে আমি কে খানা স্যাম্পলকে তুলবো, যেখানে আগে আমি ইউনিফর্ম থেকে কে খানা স্যাম্পলকে তুলেছিলাম। ওকে, তাহলে আমরা সেম 0 to 1 e to the power minus x cube into 1 dx এই ফর্মটাকে লিখতে পারি 0 to 1 e to the power minus x cube by 6x into 1 minus x এর পিডিএফটা into 6x into 1 minus x। ওকে, তাহলে এটা যদি আমরা অ্যাডজাস্ট করে দিই তাহলে কি হবে, e to the power minus x কিউবই থেকে যাবে, কারণ এই টার্মটা আর এই টার্মটা বেসিক্যালি ইকুয়াল থেকে যাবে। আচ্ছা, এই কোয়ান্টিটিটাকে আমরা ডিফাইন করছি fx দিয়ে। ওকে, আমাদের এই ফর্মটার সাথে ম্যাচ করানোর জন্য এই ফর্মটাকে আমরা ডিফাইন করছি fx দিয়ে, আর তার পাশেরটাকে ডিনোট করব px দিয়ে, যেটা আমাকে এক্সপেকটেশন অফ fx দেবে। তাহলে এটা হচ্ছে fx আর এটাকে আমরা ডিনোট করছি px, যেটা আমি নিচে লিখে দিয়েছি fx আর এটা হচ্ছে px। তাহলে px হচ্ছে x এর ডেনসিটি, তাহলে এটা হচ্ছে fx ফাংশন। তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটাকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন অফ, সরি, এক্সপেকটেশন অফ fx। আচ্ছা, আর বিটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা জানি যে রেঞ্জটা যেটা সেটা 0 থেকে 1 এর মধ্যেই থাকে, তো সেই জন্য এই রেঞ্জ নিয়ে খুব একটা চাপের কিছু নেই। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ fx। তাহলে fx টা বেসিক্যালি হচ্ছে এক্সপেকটেশন অফ দিস কোয়ান্টিটি। ওকে, আর এই x যেটা সেটা যেহেতু আইআইডি র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে এক্সপেকটেশন অফ x এর জায়গায় আমি এই বিটা 1 বিটা 2 বিটা k এর মধ্যে যে কোনো একটা বিটা 1 বসিয়ে দিতে পারি। তাহলে এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার মাইনাস বিটা 1 কিউব 6 ইন্টু x এর জায়গায় হবে বিটা 1, 1 মাইনাস x এর জায়গায় হবে বিটা 1। ওকে, তাহলে এটারই যখন আমি এক্সপেকটেশন ইন্টিগ্রেট করব তখন বেসিক্যালি হবে ইন্টিগ্রেশন এইটার যে ভ্যালুটা, পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে এটা, ইন্টু এর করেসপন্ডিং পিডিএফ ইন্টু ডিএক্স। তাহলে আমি বিটা 1 থেকে স্যাম্পল তুলবো বেসিক্যালি কে খানা, এন্ড তার উপর বেস করে আমি এই এক্সপেকটেশনটাকে ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা, এইটুকু পোর্শনে কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো আশা করি কারো প্রবলেম নেই এই পোর্শনটাতে। তাহলে এখানে
আমরা এইটার এক্সপেকটেশনটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে মেন ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে px একবার বিটা 2,2 চুজ করছি, একবার ইউনিফর্ম 0,1 চুজ করছি, আমরা চাইলে একবার নর্মাল চুজ করতে পারি, তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পি চুজ করতে পারি, বাট কোন পিটাকে নেব সেটার একটা চয়েস আছে। সেই চয়েসটা আমরা নেক্সট স্লাইডে পড়বো যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইউজিং ডিফারেন্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পি। ওকে, সো এটাই বেসিক্যালি মেইন কোশ্চেন যে কোনো ডিফারেন্ট ডিফারেন্ট পি আমরা ইউজ করছি, তাহলে কোন পিটা বেটার হবে অ্যান্ড কোন পিটা বেটার হবে না। তো সেই প্রবলেমটা আমরা নেক্সট দিনের স্লাইডে পড়বো। আজকে স্লাইডটা আমি এখানেই শেষ করছি। কারো যদি কিছু বলার থাকে ডিসকর্ডে এসে বল, আমি এটা রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।